একটি মা যার মেয়ে স্কুল থেকে হঠাৎ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়, কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা হলো কেউই সেই মেয়েটিকে চিনেই না। স্কুল বলে এমন কোনো স্টুডেন্টই নেই, পুলিশও বলে এর কোনো প্রমাণ নেই, আর ঠিক এর মাঝেই একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। কেন এই মা হঠাৎ করে এতটা বদলে গেল, সে আসলে কি লুকাচ্ছে? আজকের গল্পে আছে মাইন্ড ব্লোয়িং টুইস্ট, ডার্ক সিক্রেট, আর এমন একটা সত্য যেটা শেষ পর্যন্ত আপনাকে পুরোপুরি অবাক করে দেবে। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তেলেগু সাসপেন্স থ্রিলার মুভির কাহিনী, যার নাম হলো এস সরস্বতী। মুভির গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুবতেই আজকের রহস্যের অন্তরালে। গল্পের শুরুতেই দেখা যায় মুভির প্রধান চরিত্র লক্ষ্মীকে। তার একটি 12 থেকে 13 বছরের মেয়ে আছে যার নাম সরস্বতী। মা মেয়ে দুজনেই সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল। তাদের দেখে মনে হয় লক্ষ্মীর স্বামী নেই, অর্থাৎ সে একজন সিঙ্গেল মাদার। প্রতিদিনের মতো লক্ষ্মী তার মেয়েকে স্কুলের সামনে নামিয়ে দেয়। সেদিন সম্ভবত রিপাবলিক ডে ছিল, আর একই সাথে সরস্বতীর জন্মদিনও। সরস্বতী তার মাকে অভিযোগ করে যে আজ তার জন্মদিন, কিন্তু মা তাকে কোনো গিফটই দেয়নি। তখন লক্ষ্মী বলে, সরি মা, তুমি বাড়ি এলে আমি তোমাকে একটা সুন্দর গিফট দেব। লক্ষ্মী একটি সরকারি হাসপাতালের নার্স হিসেবে কাজ করে, আর সেখানে অনেক রোগী তাকে পছন্দ করে কারণ সে সবার সাথে খুব ভালো ব্যবহার করে। কিছু সময় পেয়ে লক্ষ্মী তার মেয়ের জন্য একটি ঘড়ি কিনে সেটা গিফট হিসেবে র্যাপ করতে থাকে। হাসপাতালের স্টাফরাও তাকে বলে যে আজ যেহেতু সরস্বতীর জন্মদিন, তাদের পক্ষ থেকেও শুভেচ্ছা জানাতে। সন্ধ্যায় লক্ষ্মী তার মেয়েকে স্কুল থেকে আনতে যায়, কিন্তু অবাক হয়ে দেখে অনেক বাচ্চা বেরিয়ে এলেও তার মেয়ে বের হয় না। অনেকক্ষণ অপেক্ষা করার পর সে স্কুলের ভেতরে যায়। সেখানে এক শিক্ষিকা বলে যে আপনি এখানে অপেক্ষা করুন, আমি আপনার মেয়েকে ডেকে আনছি। লক্ষ্মী তার মেয়ের নাম এবং ক্লাস জানালে সেই শিক্ষিকা সরস্বতী নামে একটি মেয়েকে নিয়ে আসে, কিন্তু লক্ষ্মী দেখে বলে যে ম্যাডাম, এই মেয়েটি তো আমার মেয়ে নয়। তখন শিক্ষিকা জানায় সপ্তম শ্রেণীতে এই একজনই সরস্বতী নামের স্টুডেন্ট আছে, হয়তো আপনি কোনো ভুল করছেন। কিন্তু লক্ষ্মী জোর দিয়ে বলে, কি বলেন আপনি? আমার মেয়ে এই স্কুলেই পড়ে এবং আজ সকালেও আমি নিজেই তাকে এখানে নামিয়ে দিয়ে গেছি। এরপর শিক্ষিকা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলে সে বলে এত বাচ্চার মধ্যে কার কার কথা সে মনে রাখবে। এটা শুনে লক্ষ্মী পাগলের মতো পুরো স্কুলের প্রতিটি ক্লাস খুঁজতে থাকে। শিক্ষিকা তাকে বোঝাতে থাকে যে দেখুন, আপনি হয়তো ভুল স্কুলে চলে এসেছেন, কিন্তু লক্ষ্মী কারো কথা বিশ্বাস করে না। পরে ভাইস প্রিন্সিপাল আসলেও তিনিও একই কথা বলেন যে লক্ষ্মীর মেয়ে এই স্কুলে পড়ে না। বিষয়টা বাড়তে থাকলে ভাইস প্রিন্সিপাল এক পুলিশকে ডাকেন। পুলিশ এসে সব শিক্ষকদের জিজ্ঞাসা করলে তারাও বলে সপ্তম শ্রেণীতে একজনই সরস্বতী নামের আছে, আর লক্ষ্মীর মতে সেই মেয়েটি লক্ষ্মীর মেয়ে নয়। পুলিশ আইডি কার্ড চাইলে লক্ষ্মী বলে সেটা তো তার মেয়ের কাছেই থাকবে। সিসিটিভি সম্পর্কে জানতে চাইলে বলা হয় কিছুদিন ধরে ক্যামেরা কাজ করছে না। এরপর সপ্তম শ্রেণীর স্টুডেন্টসদের জিজ্ঞাসা করলে কেউই সরস্বতীকে চিনতে পারে না। এমনকি লক্ষ্মী তার মেয়ের 2 বন্ধুর নাম বললেও সেই নামের কোনো ছাত্রছাত্রীও ওই স্কুলে নেই। এসব কিছু দেখে পুলিশ বলে যেহেতু আপনি বলেছেন আজ তার জন্মদিন, হয়তো সে বন্ধুদের সাথে কোথাও গেছে, আর 24 ঘন্টা পার হলেই মিসিং রিপোর্ট করা যাবে, তাই আপনাকে একটু অপেক্ষা করতে হবে। হতাশ হয়ে লক্ষ্মী বাড়ি ফিরে আসে এবং আশেপাশে খোঁজ করেও তার মেয়ের কোনো খোঁজ পায় না। সারাদিন চলে যায়, এমনকি রাত হয়ে গেলেও কিছুই জানা যায় না। শেষে ক্লান্ত হয়ে বসে থাকতেই হঠাৎ তার ফোনে কল আসে। ফোনটি করে সরস্বতী। লক্ষ্মী জিজ্ঞাসা করে সে কোথায়। তখন সরস্বতী বলে সে স্কুলে আছে এবং 3 জন লোক তার সাথে খারাপ আচরণ করেছে। সে অন্য একটি ফোন থেকে কল করছে। লোকেশন শুনেই লক্ষ্মী দৌড়ে স্কুলে যায়। একটি রুমের তালা ভেঙে ভিতরে ঢুকে দেখে তার মেয়ে মাটিতে পড়ে আছে। দেখে স্পষ্টই বোঝা যায় কেউ তার সাথে খারাপ কাজ করেছে। লক্ষ্মী তখন বলে, মা তুমি চিন্তা করো না, মা তো এসে গেছে, চলো আমরা তাড়াতাড়ি হাসপাতালে যাই। কিন্তু অসহায় সরস্বতী তখন এতটাই দুর্বল ছিল যে সে নড়তেও পারছিল না। কথা বলতে বলতে লক্ষ্মীর কোলে তার মৃত্যু হয়ে যায়। এটা দেখে লক্ষ্মী ভেঙে পড়ে, জোরে জোরে কাঁদতে থাকে এবং বলতে থাকে, সরস্বতী উঠো মা, চোখ খুলো, আমি তোমার মা, চলো হাসপাতালে যাই। আর তখনই লক্ষ্মী একটি ফোন দেখতে পায়।
আর সেই ফোনে একটি ভিডিও থাকে যেখানে দেখা যায় 3 জন লোক সরস্বতীর সাথে খারাপ কাজ করছে। এই ভিডিও দেখে লক্ষ্মীর এতটাই ঘৃণা লাগে যে সে ফোনটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। সে নিজের চোখ দিয়ে আর দেখতেই পারে না সেটা। পরদিন সকালে লক্ষ্মী থানায় গিয়ে সেই পুলিশ অফিসারের সাথে দেখা করে এবং সব ঘটনা খুলে বলে। সে জানায় গত রাতে তার মেয়ে স্কুল থেকেই ফোন করেছিল এবং 3 জন লোক তার সাথে খারাপ কাজ করেছে। এরপর সে তার মেয়ের লাশ একটি কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করে। এটা শুনে পুলিশ অবাক হয়ে যায় এবং বলে, কি, তুমি লাশ দাফন করে দিয়েছ? তাহলে প্রমাণ কোথায়? অপরাধীদের শাস্তি কিভাবে হবে? তুমি না জেনে একটা বড় অপরাধ করে ফেলেছ, তোমাকে তো গ্রেফতার করা উচিত। তখন লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলে, স্যার, আমি তখন কিছুই বুঝতে পারিনি। যদি আমি এই বিষয়টা সামনে আনতাম তাহলে মিডিয়া আর সমাজ আমার মৃত মেয়েকেও অপমান করত। আমি সেটা সহ্য করতে পারতাম না, তাই আমি নিজের হাতেই তাকে দাফন করেছি। পুলিশ আবার রাগ করে বলে, তুমি একজন নার্স হয়ে এমন কাজ কিভাবে করলে? পোস্টমর্টম বলে একটা জিনিস তো আছে। তারপর সে বলে, চলো আমাকে সেই জায়গাটা দেখাও যেখানে তুমি দাফন করেছ। লক্ষ্মী পুলিশকে নিয়ে সেই কবরস্থানে যায়, কিন্তু খুঁড়ে দেখলেও সেখানে কোনো লাশ পাওয়া যায় না। লক্ষ্মী অবাক হয়ে বলে, স্যার, আমি তো এখানেই আমার মেয়েকে দাফন করেছিলাম। পুলিশ তখন বলে, তোমার কাছে একটাও প্রমাণ নেই। তখন লক্ষ্মী মনে করে যে একটা প্রমাণ আছে, মোবাইল ফোন। সে পুলিশকে সেই রুমে নিয়ে যায় যেখানে সে ফোনটা ফেলে দিয়েছিল, কিন্তু সেখানে খুঁজেও কোনো ফোন পাওয়া যায় না। একদম কোনো ক্লু নেই, কোনো প্রমাণই নেই। এতে বিরক্ত হয়ে পুলিশ তাকে বকা দিয়ে চলে যায় এবং বলে, অযথা আমার সময় নষ্ট করেছ। এরপর লক্ষ্মী অনেক আইনজীবীর কাছে গিয়ে তার কেস লড়ার অনুরোধ করে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় কেউই এই কেস নিতে চায় না। তখন সে রামানুজম নামের এক আইনজীবীর কথা জানতে পারে। এই রামানুজম শুধু সেই কেসই নেন যেখানে তিনি ন্যায় বিচারের সম্ভাবনা দেখেন, আর এখন পর্যন্ত তিনি কোনো কেস হারেননি। তার কাছে টাকার চেয়ে ন্যায় বিচারই বেশি গুরুত্বপূর্ণ। তাই লক্ষ্মী তার কাছে গিয়ে পুরো ঘটনা বলে। সব শুনে রামানুজম প্রথমে বলে, তোমার কেসে একটাও প্রমাণ নেই, আর কোর্টে গল্প না, প্রমাণ দরকার। এই কেস জেতা প্রায় অসম্ভব। এটা শুনে লক্ষ্মী যখন চলে যেতে চায় তখন রামানুজম বলে, দাঁড়াও, তোমার চোখে আমি সত্য দেখতে পাচ্ছি। একটা মা কখনো তার মেয়ের ব্যাপারে মিথ্যা বলতে পারে না, তাই আমি তোমার এই কেস লড়ব। এরপর রামানুজমের সহকারী কেসটি নিয়ে খোঁজ খবর শুরু করে, আর একই সময়ে রামানুজম সেই পুলিশ অফিসারের কাছে গিয়ে জানতে চায় কেন সে এই কেসটি নেয়নি। পুলিশ তখন বলে, লক্ষ্মীর কাছে কোনো প্রমাণই নেই, না এটা যে তার মেয়ে স্কুলে পড়তো, না এটা যে তার সাথে খারাপ কিছু হয়েছে, না সে দাফন করেছে। একটাও ক্লু নেই, তাই আমরা মিসিং কেসও নিতে পারিনি। এরপর কেসটি কোর্টে ওঠে। রামানুজম জাজের সামনে সব ব্যাখ্যা করে। জাজ অবাক হয়ে যায় এবং বলে, এই কেসে তো কোনো প্রমাণই নেই, আমি কিভাবে এটা গ্রহণ করব? তখন রামানুজম বলে, হ্যাঁ, আমি মানছি প্রমাণ নেই, কিন্তু একজন মায়ের ভালোবাসাই এখানে সবচেয়ে বড় প্রমাণ। এরপর সে আইনের কিছু ধারা উল্লেখ করে বলে, আগে প্রমাণ খোঁজার সুযোগ দেওয়া হোক। জাজ তার কথায় সম্মতি দেয়। এরপর রামানুজম স্কুলের স্টাফদের জিজ্ঞাসাবাদের জন্য কোর্টে ডাকে। সবাই একই কথা বলে, লক্ষ্মীর মেয়ে এই স্কুলে পড়ে না। 7ম শ্রেণীতে সরস্বতী নামের শুধু একজনই ছাত্রী আছে এবং সে লক্ষ্মীর মেয়ে নয়। তারা বলে, চাইলে পুরনো রেজিস্টারও চেক করা যেতে পারে। তখন রামানুজম ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে, এত বড় ঘটনা ঘটেছে অথচ প্রিন্সিপাল কোথায়? ভিপি বলে, সেদিন প্রিন্সিপাল শহরেই ছিলেন না, তিনি লং লিভে আছেন। তখন রামানুজম বলে, মাননীয় বিচারক, আমি খোঁজ নিয়ে দেখেছি সেদিন প্রিন্সিপাল শহরেই ছিলেন। আমি কোর্টের কাছে অনুরোধ করছি সেই প্রিন্সিপালকে সাক্ষ্য দিতে ডাকা হোক। এরপর পরবর্তী শুনানিতে স্কুলের প্রিন্সিপালকে আনা হয়। রামানুজম কিছু লোকের নাম উল্লেখ করে তাকে জিজ্ঞাসা করে, আপনি কি এদের চেনেন? প্রিন্সিপাল বলে, হ্যাঁ, আমরা বহু বছর ধরে একে অপরের বন্ধু। তখন রামানুজম বলে, আপনাদের বয়স 50-এর বেশি, আর আপনার একটা ছোট্ট বাচ্চার সাথে এমন জঘন্য কাজ করেছেন, লজ্জা করে না? প্রিন্সিপাল তখন নিজেকে নির্দোষ দাবি করে বলে, জাজ সাহেব, সত্যি আমি সেদিন শহরেই ছিলাম না। এই তর্কের মাঝেই লক্ষ্মী রামানুজমকে ডেকে নিয়ে বলে, স্যার, এই লোকটা প্রিন্সিপাল না। এটা শুনে রামানুজম অবাক হয়ে যায় এবং বলে, এটাই প্রিন্সিপাল, 15 বছর ধরে এই স্কুলেই কাজ করছে। কিন্তু লক্ষ্মী জোর দিয়ে বলে, স্যার, ওই ভিডিওতে যে 3 জন ছিল তাদের মধ্যে এই লোকটা ছিল না। এই কথা শুনে জাজ জিজ্ঞাসা করেন, তোমরা কি নিয়ে ফিসফিস করছো? তখন রামানুজম বলে, সরি স্যার, আমার ক্লায়েন্ট মানসিক আঘাতে আছে, তার মতে এই লোকটি স্কুলের প্রিন্সিপাল নয়। কিন্তু এই কথা শুনেই কোর্টে হইচই শুরু হয়ে যায়।
এরপর জাজ আবার কেসটি স্থগিত করে দেন। কোর্ট থেকে বের হয়ে রামানুজম রাগ করে লক্ষ্মীকে বলে, পুরো আদালতে তুমি আজ আমার সম্মান নষ্ট করে দিলে। তুমি আগে যদি সব সত্য বলতে তাহলে এই অবস্থা হতো না। এরপর সে স্কুলের একটি অ্যালবাম এনে লক্ষ্মীকে বলে সেই 3 জনকে দেখে চিনতে পারে কিনা যারা সরস্বতীর সাথে খারাপ কাজ করেছিল। লক্ষ্মী অ্যালবাম দেখে 3 জনকে চিনে ফেলে এবং দেখায়। এটা দেখে রামানুজম অবাক হয়ে যায় এবং বলে, তুমি কি আসলেই নিশ্চিত যে ওই 3 জন এরাই? লক্ষ্মী বলে, আমি ওদের মুখ কখনো ভুলতে পারবো না। তখন রামানুজম বলে, আমি খুবই কনফিউজড, আমি এই কেস লড়তে পারবো না, সরি। এটা বলে সে চলে যায়। সেই রাতে লক্ষ্মীর সাথে এক বৃদ্ধা মহিলার দেখা হয় যিনি আগে তার রোগী ছিলেন। তিনি বলেন, আমি কালেক্টরকে ভালোভাবে চিনি, আমি তোমাকে সাহায্য করব। পরদিন লক্ষ্মী কালেক্টরের কাছে গিয়ে সব ঘটনা বলে যে আমার মেয়েকে 3 জন লোক মিলে অত্যাচার করে মেরে ফেলে, কিন্তু কালেক্টর তাকে বলে আগে থানায় গিয়ে অভিযোগ করতে। তখন লক্ষ্মী বলে সে ইতিমধ্যেই সেখানে গিয়েছিল কিন্তু ন্যায় পায়নি। এরপর হঠাৎ করে লক্ষ্মী বন্দুক বের করে কালেক্টরকে গুলি করে মেরে ফেলে। এরপর রাস্তায় গাড়িতে থাকা এক লোককেও গুলি করে মেরে ফেলে। তারপর হাইকোর্টে গিয়ে একজন আইনজীবীকেও হত্যা করে। পরে সে নিজেই সেই পুলিশ অফিসারের কাছে গিয়ে সব অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করে। এরপর আবার কেসে কোর্টে ওঠে। জাজ অবাক হয়ে লক্ষ্মীকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে বলো তো? 1 ঘন্টার মধ্যে 3 জন সরকারি কর্মকর্তাকে মেরে ফেলেছ। একজন সিরিয়াল কিলারও ভালো করে পরিকল্পনা করে খুন করে, কেন তাদেরকে মেরেছ? লক্ষ্মী বলে, জাজ সাহেব, আপনি শুধু তাদের পদবি দেখছেন, কিন্তু আমি তাদের ভেতরের পশুকে দেখেছি। তারাই আমার মেয়ের সাথে খারাপ কাজ করে তাকে মেরে ফেলেছে। আপনাদের চোখে এটা অপরাধ হতে পারে, কিন্তু আমি আমার মেয়েকে ন্যায় বিচার দিয়েছি। এরপর রামানুজম কিছু বলতে পারে না, তাই কোর্ট লক্ষ্মীকে রিমান্ডে পাঠায়। এরপর রামানুজম ও তার সহকারী এই কেস নিয়ে আলোচনা করতে থাকে। সহকারী বলে, স্যার, একজন নার্স হয়েও লক্ষ্মী 3 জন সরকারি লোককে মেরে ফেলেছে, মানে তার ভিতরে কতটা আগুন ছিল ভেবে দেখুন। রামানুজম বলে, লক্ষ্মী তাদের হত্যা করেছে এর কোনো প্রমাণ নেই, তবুও সে কেন আত্মসমর্পণ করলো? এরপর সে মুম্বাই যায় লক্ষ্মীর স্বামী আদিত্যর সাথে দেখা করতে। আসলে অনেক আগেই তাদের ডিভোর্স হয়ে গেছে। আদিত্য মুম্বাইয়ের একজন বড় ডাক্তার। রামানুজম তাকে লক্ষ্মী সম্পর্কে জানতে চাইলে আদিত্য একটি ফ্ল্যাশব্যাকের গল্প বলে। সে বলে, প্রথমবার সে লক্ষ্মীকে অপারেশন থিয়েটারে দেখে, যেখানে সে খুব দক্ষতার সাথে কাজ করছিল। একই হাসপাতালে কাজ করার কারণে ধীরে ধীরে তাদের দেখা সাক্ষাৎ বাড়ে। একদিন আদিত্য লক্ষ্মীকে প্রপোজ করে এবং লক্ষ্মীও রাজি হয়ে যায়। এখানে আরেকটি বিষয় হলো, লক্ষ্মী অনাথ ছিল। এক দুর্ঘটনায় তার বাবা মা মারা গিয়েছিল। পরে তাদের বিয়ে হয়। বিয়ের পর লক্ষ্মী একটা শর্ত দেয় যে সে এখনই সন্তান নিতে চায় না, আর আদিত্যও তাতে রাজি হয়। বর্তমানে ফিরে এসে রামানুজম আদিত্যকে বলে, হয়তো আপনি জানেন না, 3 জন সরকারি কর্মচারী আপনার মেয়ের সাথে খারাপ কাজ করে তাকে মেরে ফেলেছে, আর লক্ষ্মী তাদের মেরে ফেলেছে। এটা শুনে আদিত্য অবাক হয়ে বলে, আমার মেয়ে? আমাদের তো কোনো সন্তানই ছিল না। এই বিষয় নিয়েই তো আমাদের আলাদা হয়ে যাওয়া। আসলে বিয়ের পর আদিত্যর বাবা মা তাকে বারবার সন্তান নেওয়ার জন্য প্রেসার দিচ্ছিল, কবে তাদের নাতি কোলে নেবে। তখন আদিত্য এই বিষয়টা নিয়ে লক্ষ্মীর সাথে কথা বলে, কিন্তু লক্ষ্মী তখনও সন্তান নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। এই বিষয় নিয়ে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তারা আলাদা হয়ে যায়। তাই আদিত্য অবাক হয়ে বলে, আমরা তো এই সন্তান নেওয়ার জন্যই আলাদা হয়ে গেছি, তাহলে আমার মেয়ে কোথা থেকে এলো? অন্যদিকে রামানুজমের সহকারী লক্ষ্মীর সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারে যে তার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, সে দ্বিতীয় বিয়েও করেনি। সবাই বলে লক্ষ্মীর পুরো দুনিয়ায় ছিল তার মেয়েকে ঘিরেই, সে সবসময় তার মেয়েকে নিয়েই ভাবত। একই সময়ে রামানুজম কবরস্থানে গিয়ে সেখানে থাকা গার্ডের সাথে সেই রাতের ঘটনা সম্পর্কে কথা বলে। গার্ড একটি চমকে দেওয়ার মতো তথ্য দেয়। যেদিন লক্ষ্মী তার মেয়েকে দাফন করেছিল সেদিন সে এসেছিল ঠিকই, কিন্তু তার সাথে কোনো লাশ ছিল না। সে এমনভাবে এসেছিল যেন হাতে কিছু আছে, তারপর একটা গর্ত খুঁড়ে আবার মাটি দিয়ে ঢেকে দিয়েছিল। গার্ড বলে, আমি পুলিশকে জানাতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি, আর ভাবলাম পুলিশের চক্করে পড়ে কি লাভ, তাই আমি এই বিষয়টাই ছেড়ে দিই। এরপর রামানুজম আবার আদিত্যকে ফোন করে সরস্বতীর একটি ছবি পাঠায় এবং চিনতে বলে। তখন আদিত্য বলে, এটা তো লক্ষ্মীরই ছোটবেলার ছবি। এই সব কিছু দেখে রামানুজম বুঝতে পারে যে আসলে লক্ষ্মীর কোনো মেয়ে ছিলই না।
এরপর সে তার এক ডাক্তার বন্ধুকে ডেকে পুরো ঘটনাটা বোঝায়। ডাক্তার বলে লাক্ষ্মীর জীবনে কোনো একটা বড় ট্রমা হয়েছে বলে মনে হচ্ছে, হয়তো তার মিসক্যারেজ হয়েছিল বা অন্য কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এমন ট্রমার কারণে অনেকের ফ্যান্টাসি প্রোন ডিসঅর্ডার হয়, যেখানে বাস্তব আর কল্পনার পার্থক্য বোঝা যায় না। ডাক্তার বলে সত্য জানার একমাত্র উপায় হলো হিপনোটিজম। এরপর রামানুজম সেই ডাক্তার বন্ধুকে নিয়ে জেলে যায় এবং লাক্ষ্মীকে হিপনোটাইজ করে তার অতীত জানার চেষ্টা করে। লাক্ষ্মীও এতে কোঅপারেট করে আর গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে দেখা যায় লাক্ষ্মী তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল। তার বাবা একজন ক্যামেরাম্যান ছিলেন। একদিন স্বাভাবিক দিনের মতো তার বাবা মা তাকে স্কুলে নামিয়ে দেয়। সেদিন ছিল স্বাধীনতা দিবস, আর একই সাথে লাক্ষ্মীর জন্মদিনও। সেই দিন স্কুলে বক্তৃতা দিতে এসেছিল সেই 3 জন লোক যাদের লাক্ষ্মী পরে গুলি করে মেরে ফেলে। একজন ছিল স্কুলের প্রিন্সিপাল, একজন পুলিশ আর একজন আইনজীবী। স্কুলের প্রোগ্রাম শেষে লাক্ষ্মী সবাইকে চকলেট দিচ্ছিল, কারণ সেদিন ছিল তার জন্মদিন। সে প্রিন্সিপালের রুমে গিয়েও প্রিন্সিপাল ও তার 2 বন্ধুকে চকলেট দেয়। তখন লাক্ষ্মীকে দেখে ওই 3 জনের মনে খারাপ উদ্দেশ্য জাগে যে তারা এর সাথে এনজয় করবে, তাই তারা লাক্ষ্মীর সাথে জোর জবরদস্তি খারাপ কাজ করে। অনেকক্ষণ পর লাক্ষ্মীর বাবা মা স্কুলে এসে তাকে খুঁজতে থাকে, কিন্তু তখন সব ছাত্র চলে গেছে। শিক্ষক ও স্টাফরা বলে স্কুলে আর কোনো স্টুডেন্টস নেই। পুরো স্কুল খুঁজেও তারা লাক্ষ্মীকে খুঁজে পায় না। তারা ভাবে হয়তো কোনো বন্ধুর বাড়ি গেছে, কিন্তু কোথাও তার খোঁজ মেলে না। অবশেষে রাতে স্কুলের ল্যান্ডলাইন থেকে লাক্ষ্মী বাড়িতে ফোন করে জানায়, মা আমি স্কুলে আছি, 3 জন আঙ্কেল আমার সাথে খারাপ কাজ করেছে। এটা শুনে তার বাবা মা দৌড়ে স্কুলে গিয়ে প্রিন্সিপালের রুমে তাকে খুঁজে পায়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লাক্ষ্মীর পুরো নাম ছিল লক্ষ্মী সরস্বতী। পরে ডাক্তার তার চিকিৎসা করে তার মা বাবাকে জানায় যে লাক্ষ্মীর অবস্থা খুবই খারাপ ছিল এবং তাকে বাঁচাতে গিয়ে তার গর্ভাশয় অপসারণ করতে হয়েছে, ফলে সে আর কখনো মা হতে পারবে না। এরপর লাক্ষ্মীর বাবা মা কোর্টে যায়, কিন্তু কোর্টে প্রমাণ চায়। তখন লাক্ষ্মী বলে তার কাছে প্রমাণ আছে। আসলে যখন তার সাথে ওই 3 জন খারাপ কাজ করেছিল তারা নিজেরাই ভিডিও রেকর্ড করেছিল ভবিষ্যতে ব্ল্যাকমেল করার জন্য, কিন্তু লাক্ষ্মী ক্যামেরা সম্পর্কে জানতো, তাই সে ক্যাসেট খুলে আলাদা করে লুকিয়ে রাখে। পরে তার বাবা সেই ক্যাসেট উদ্ধার করে। তারপর তারা একজন ভালো আইনজীবীর কাছে যায় এবং সব প্রমাণ দেয়, কিন্তু কোর্টে গিয়ে সেই আইনজীবী হঠাৎ করে কোনো প্রমাণই উপস্থাপন করে না এবং পিছিয়ে যায়। পরে লক্ষ্মীর বাবা কারণ জানতে চাইলে সে বলে, আমাকে মাফ করুন, ওরা আমাকে হুমকি দিয়েছে, যদি আমি প্রমাণ দেখাই তাহলে আমার মেয়ের সাথেও আপনার মেয়ের মতোই খারাপ কিছু হবে। এখানে আরেকটা বড় বিষয় হলো ওই 3 জনের পেছনে একজন শক্তিশালী এমএলএ ছিল। এই এমএলএকে দেখে লক্ষ্মীর মা রাগে সেই এমএলএকে চড় মারতে থাকে এবং অনেক গালাগালিও করে। সবার সামনে অপমানিত হওয়ায় সেই এমএলএ লক্ষ্মীর চোখের সামনে তার বাবা মাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। বর্তমানে ফিরে দেখা যায় লক্ষ্মী তখন হিপনোটাইজ অবস্থায় ছিল এবং সে জোরে জোরে কাঁদতে ও চিৎকার করতে থাকে। তাকে শান্ত করার জন্য ডাক্তার তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর রামানুজম সেই পুরনো আইনজীবী এবং ডাক্তারদের সাথে দেখা করে লক্ষ্মীর ব্যাপারে আরো তথ্য জানতে পারে। তারপর রামানুজম জাজের কাছে গিয়ে বলে, স্যার আগামীকাল লক্ষ্মীর শুনানি আছে, কিন্তু আমি চাই সে কোর্টে উপস্থিত না থাকুক। প্রথমে জাজ রাজি হন না, কিন্তু রামানুজম বলে যে সে কোর্টে লক্ষ্মীর একটি বড় সত্য প্রকাশ করতে চায়, তাই তার উপস্থিতি না থাকাই ভালো। শেষে জাজ অনুমতি দেন। এরপর কোর্টে আবার শুনানি শুরু হয় এবং রামানুজম জাজকে ফ্যান্টাসি প্রন ডিসঅর্ডার সম্পর্কে ব্যাখ্যা করে। সে বলে লক্ষ্মী 13 বছর বয়সে ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছিল। এরপর বড় হয়ে নার্স হয়, আদিত্যের সাথে পরিচয়, প্রেম, বিয়ে সবই ঠিক ছিল, কিন্তু আলাদা হয়ে যাওয়ার পর সে একা হয়ে পড়ে। সে একাকিত্ব ও পুরনো ট্রমার কারণে সে কল্পনার জগতে একটি মেয়ের অস্তিত্ব তৈরি করে, যদিও বাস্তবে তার কোনো মেয়ে নেই। এই কথা প্রমাণ করার জন্য সে ডাক্তার এবং পুরনো আইনজীবীকেও সাক্ষী হিসেবে হাজির করে। সব শুনে জাজ বলেন, এই কেসটা খুবই জটিল, রায় দেওয়ার জন্য আমার সময় দরকার। পরের দিন, যা ছিল 15ই আগস্ট, রামানুজম জেলে গিয়ে লক্ষ্মীর সাথে দেখা করে এবং বলে, আগামীকাল ফাইনাল হিয়ারিং, তোমাকে কোর্টে আসতে হবে। কিন্তু রামানুজম ও তার সহকারী বের হওয়ার সময় হঠাৎ জেলের ভেতরে হইচই শুরু হয়। জানা যায় লক্ষ্মী জেলের ভিতর একজনকে গুরুতরভাবে আঘাত করে মেরে ফেলেছে। যার খুন করেছে সে আর কেউ নয়, সেই এমএলএ যে তার বাবা মাকে হত্যা করেছিল। এটা দেখে রামানুজম পুরোপুরি হতবাক হয়ে যায়। সে তো লক্ষ্মীকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু সে তো আরেকটা খুন
খুন করে বসে আছে। কোর্টে লাক্ষ্মীকে আনা হলে সে বলে ওই লোকের কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে। জাজ তখন বলে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য কোর্ট আছে। তখন লাক্ষ্মী তীব্রভাবে বলে আমি এই আশায় কোর্টে এসেছিলাম, কিন্তু আমি ন্যায় বিচার পাইনি। আমাদের সমাজে মেয়েদেরকেই সব নিয়ম শেখানো হয়, কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে। ছেলেদের কেন এসব শেখানো হয় না? যদি শেখানো হতো তাহলে তারা মেয়েদের দিকে খারাপ নজরে তাকাতো না। জাতীয় পাখি বা পশু মারলে জামিন মেলে না, কিন্তু একজন মেয়েকে নির্যাতন করলে সহজেই জামিন পেয়ে যায়। এটা কি ধরনের বিচার? উল্টো ভুক্তভোগী আর তার পরিবারই ভয়ে থাকে। আমরা কেন ভয় পাবো? আমরা তো কোনো অপরাধ করিনি। এই সময় পাবলিক প্রসিকিউটর বলে লাক্ষ্মী তোমার তো কোনো মেয়েই নেই। এটা শুনে লাক্ষ্মী আবার ট্রমায় ভেঙে পড়ে এবং বলতে থাকে না, আমার মেয়ে আছে, তার নাম সরস্বতী। তার মানসিক অবস্থা খারাপ দেখে জাজ তাকে শাস্তির পরিবর্তে মানসিক চিকিৎসালয়ে পাঠানোর নির্দেশ দেন। এরপর রামানুজম সেখানে গিয়ে লাক্ষ্মীর সাথে দেখা করে। লাক্ষ্মী তাকে ধন্যবাদ জানিয়ে বলে স্যার, আমি ন্যায় পাইনি, কিন্তু আপনি আমাদের জন্য লড়াই করেছেন, এটাই অনেক। এরপর আমরা দেখি রামানুজম চলে যাওয়ার সময় হঠাৎ লাক্ষ্মীর কিছু কথা মনে পড়ে, সে আবার ফিরে যায়। তখনই আসে মুভির শেষ টুইস্ট। দেখা যায় সেখানে আদিত্যও আছে। গল্প আবার ফ্ল্যাশব্যাকে যায়। বিয়ের পর যখন আদিত্যর পরিবার সন্তান চেয়েছিল, তখন লাক্ষ্মী সাহস করে একদিন আদিত্যর কাছে আসার চেষ্টা করে, কিন্তু লাক্ষ্মী শত চেষ্টা করলেও তার পুরনো ট্রমা ফিরে আসে। তাই সে আদিত্যকে বলে দেয় যে সে সন্তান নিতে চায় না। আদিত্য তখন সব সত্য জানতো। তখন লাক্ষ্মী বলে আমি ওই 4 জনকে মেরে ফেললেই শান্তি পাবো। তখনই আদিত্য তাকে একটা পরিকল্পনা দেয়, ফ্যান্টাসি ডিসঅর্ডারের নাটক সাজিয়ে। আসলে এতদিন যা কিছু ঘটেছে তার অনেকটাই ছিল পরিকল্পিত। লাক্ষ্মী ও আদিত্য চেয়েছিল সাপ মরবে আবার লাঠিও ভাঙবে না, অর্থাৎ অপরাধীরাও যেন মারা যায়, আবার আইনের হাতেও তারা যেন সরাসরি ধরা না পড়ে। আদিত্যই রামানুজমের কথা বলেছিল, কারণ সে একজন সৎ আইনজীবী। সহজভাবে বললে ওই 4 জনকে মারার জন্য লাক্ষ্মী ও আদিত্য রামানুজমকেই ব্যবহার করেছিল। এই সত্য জানার পরও রামানুজম কিছুই বলে না, শুধু হালকা হেসে সেখান থেকে চলে যায়। এভাবেই মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।